ওকে। আমরা প্রথমে দেখব প্রিপোজিশন এট এর ব্যবহার। এট এর এখানে ৩ টা ব্যবহার দেওয়া হয়েছে। প্রথম ব্যবহারটা হচ্ছে ছোট স্থান বোঝাতে। ছোট স্থান বোঝাতে আমরা প্রিপোজিশন এট এর ব্যবহার করব। যেমন আমরা এখন সিআইটিতে আছি। সিআইটি একটা অফিস, হ্যাঁ? সো আমরা এখন সিআইটিতে আছি। সো সিআইটি একটা ছোট জায়গা, ছোট স্থান। সো এইজন্য সিআইটির আগে এট বসছে। নাও উই আর এট সিআইটি। নাও উই আর এট সিআইটি। আমরা এখন সিআইটিতে আছি। তারপর ধরেন যে আমি যদি বলি যে আমি এখন ঢাকার মিরপুরে আছি, তাইলে হবে যে নাও আম এট মিরপুর ইন ঢাকা। এটার অর্থ হচ্ছে আমি এখন ঢাকার মিরপুরে আছি। সো এখানে ২ টা প্লেস যখন হবে তখন ছোট প্লেসটার আগে এট হবে, বড় প্লেসের আগে ইন হবে। মনে থাকবে ছোট প্লেসের আগে এট আর বড় প্লেসের আগে ইন হবে। তারপর হচ্ছে ঘড়ির সময় বোঝাতে। ঘড়ির সময় বোঝাতে এট এর ব্যবহার। যেমন আমি সকাল ৫টায় ঘুম থেকে জাগি। I wake up at 5 a.m. I wake up at 5 a.m. সময়ের আগে সবসময় আপনারা at বসাবেন। At 5 o'clock, at 6 p.m., at 10 p.m., at 10 a.m. সো সময়ের আগে হচ্ছে আপনারা at বসাবেন। তারপর হচ্ছে কোনো স্থানের কাছাকাছি বোঝাতে প্রিপোজিশন at এর ব্যবহার। সে বেলকনিতে আসে যখন আমি তাকে ইশারা করি। সে বেলকনিতে আসে আমি যখন তাকে ইশারা করি। She comes at the balcony whenever I beckon her. সো এখানে হচ্ছে যে বেলকনির আগে হচ্ছে at বসছে। হ্যাঁ, কোনো স্থানের কাছাকাছি। She comes at the balcony whenever I beckon her. সে বেলকনিতে আসে যখনই আমি তাকে ইশারা করি। সো কোনো স্থানের কাছে বোঝাতে at এর ব্যবহার। তবে সবচেয়ে বেশি at এর ব্যবহারটা ছোট স্থান বোঝাতে, ঘড়ির সময় বোঝাতে। এই ২ টার ক্ষেত্রেই আপনাদের সবসময় at টা ব্যবহার করতে হবে এবং কাজে লাগবে প্র্যাকটিক্যালি আরকি। তারপর হচ্ছে প্রিপোজিশন ইন এর ব্যবহার। আজকের অনেকগুলা প্রিপোজিশন আছে, এইজন্য একটু লেংথি হবে ক্লাসটা। এজন্য আমি একটু আ এগুলা সব করাই আছে। সবগুলার ব্যবহার আছে, এক্সাম্পল দেওয়া আছে। সো আপনারা এইগুলা হচ্ছে দেখতে হবে। ঘন, ঘন দেখবেন, প্র্যাকটিস করবেন। এইখানে আমি কয়েকটা উদাহরণ দিছি। আপনারা আরো বেশি উদাহরণ মেক করবেন। আরো বেশি মনে, মনে থিংক করবেন উদাহরণ। দরকার লিখবেন অনেক বেশি উদাহরণ। এমন করতে হবে। সো প্রিপোজিশন ইন এর ব্যবহার। ইন হচ্ছে বড় স্থান বোঝাতে। আমরা আগেই বলছিলাম দেয়ার এর ব্যবহার, দেয়ার এর ক্লাস যখন ছিলাম তখনই বলছিলাম যে ছোট কোনো স্থানের আগে হচ্ছে প্রিপোজিশন এট বসে, আর বড় স্থানের আগে বা বড় স্থান বোঝাতে প্রিপোজিশন ইন বসে। সো দেখেন বড় স্থান বোঝাতে প্রিপোজিশন ইন। যেমন আমি ব্রাহ্মণবাড়িয়া বাস করি। আই লিভ ইন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা, ব্রাহ্মণবাড়িয়া একটা বড় শহর বা জেলা যাই বলি। সো এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার আগে ইন বসছে প্রিপোজিশন। আই লিভ ইন ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়া বাস করি, অথবা আম ইন ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়া আছি। তারপর হচ্ছে দিনের কোনো সময় বোঝাতে প্রিপোজিশন ইন। দিনের কোনো সময় বোঝাতে প্রিপোজিশন ইন। যেমন আউল মিট ইউ ইন দ্য ইভিনিং। আমি তোমার সাথে সন্ধ্যায় দেখা করব। আই উইল মিট ইউ ইন দ্য ইভিনিং। আমি তোমার সাথে সন্ধ্যায় দেখা করব। আইল মিট ইউ ইন দ্য ইভিনিং। আমি তোমার সাথে সন্ধ্যায় দেখা করব। তাইলে এটা দিনের একটা সময় বুঝাইছে, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যা। এই জন্য এটার আগে ইন বসছে। তারপর হচ্ছে ক্ষেত্র বোঝাতে প্রিপোজিশন ইন এর ব্যবহার। যেমন ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট ইন ইউর লাইফ। তোমার জীবনের ক্ষেত্রে ইহা প্রযোজ্য নয়। ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট ইন ইউর লাইফ। সো এই ক্ষেত্র বোঝাইছে, এই জন্য এখানে ইন বসছে। সো ইন হচ্ছে ক্ষেত্র বোঝানোর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কোনো খারাপ অবস্থা বোঝাতে। যেমন আম ইন ট্রাবল, আমি সমস্যা আছি। আম ইন ডেঞ্জার, আমি বিপদে আছি। সো আপনি যদি কোনো বিপদে বা সমস্যায় থাকেন, সো সেইটার আগে হচ্ছে যে আপনি প্রিপোজিশন ইন বসাবেন। আম ইন ট্রাবল, আমি সমস্যায় আছি। সো সমস্যা একটা খারাপ অবস্থা। আম ইন ডেঞ্জার, আমি আহ, আমি খারাপ অবস্থায় আছি, আমি সমস্যায় আছি বা আমি বিপদে আছি। সো এই সব কটা কিন্তু খারাপ অবস্থাকে বোঝাচ্ছে। সো খারাপ অবস্থার আগে প্রিপোজিশন ইন হবে। তারপর হচ্ছে ইনটু এর ব্যবহার।
প্রবেশ বা গতিশীল বোঝাতে, প্রবেশ বা গতিশীল অবস্থা বোঝাতে তখন আপনারা ইনটু ইউজ করবেন। যেমন মাই মাদার ইজ কামিং ইনটু দ্য ড্রয়িং রুম, আমার মা ড্রয়িং রুমে আসতেছে। মাই মাদার ইজ কামিং ইনটু দ্য ড্রয়িং রুম, তাইলে আমার মা কিন্তু এখানে কিন্তু গতিশীল অবস্থায়, আমার মা আসতেছে মানে গতিশীল অবস্থায় আসতেছে, মানে ড্রয়িং রুমে আসতেছে চলমান বা গতিশীল। সো এই ক্ষেত্রে আপনারা ইনটু ইউজ করবেন। সো মাই মাদার ইজ কামিং ইনটু দ্য ড্রয়িং রুম, আমার মা ড্রয়িং রুমে আসতেছে। রূপান্তরিত বা পরিবর্তন বোঝাতে, রূপান্তরিত বা পরিবর্তন বোঝাতে হচ্ছে আপনারা ইনটু ইউজ করবেন। যেমন দ্য আইস মেল্টস ইনটু ওয়াটার, বরফ গলে পানি হই। তাইলে এই যে আইস বা বরফ, এই বরফটা গইলা পানি হই বা বরফ থেকে পানি হই। সো এই ক্ষেত্রে আপনারা ইনটু ইউজ করবেন রূপান্তরিত অবস্থা বুঝাইতে, তখন আপনারা প্রিপোজিশন ইন ব্যবহার করবেন। দ্য আইস মেল্টস ইনটু ওয়াটার, দ্য আইস মেল্টস ইনটু ওয়াটার, বরফ গলে পানি হই। তারপর দলে দলে ভাগ হয়ে যাওয়া বোঝাতে preposition into. Finally, all the people were divided into three major parties. অবশেষে সকল মানুষ প্রধান তিনটি দলে ভাগ হয়ে গিয়েছিল। Finally, all the people were divided into three major parties. অবশেষে সকল মানুষ প্রধান তিনটি দলে বিভক্ত বা ভাগ হয়ে গিয়েছিল। সো দলে দলে ভাগ হয়ে যাওয়া বোঝাতে প্রিপোজিশন ইনটু ব্যবহার, রূপান্তরিত বা পরিবর্তন অবস্থা বোঝাতে প্রিপোজিশন ইনটু এর ব্যবহার, প্রবেশ বা গতিশীল বোঝাতে প্রিপোজিশন ইনটু এর ব্যবহার। তারপর হচ্ছে প্রিপোজিশন, সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে না? জি স্যার। আচ্ছা, ফেসবুকে শোনা যাচ্ছে কিনা একটু দেখি। কেউ তো জানাচ্ছে না ফেসবুকে শোনা যায় কিনা। প্রিপোজিশন ইনটু এর ব্যবহার, প্রবেশ বা গতিশীল। আচ্ছা, ফেসবুকে শোনা যাচ্ছে। আচ্ছা, ফেসবুকে যারা লাইভ লাইভ ক্লাসটা করতেছেন আপনারা একটু জানিয়ে দিবেন যে ক্লাস ঠিকঠাক হচ্ছে কিনা, কথা বোঝা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আপনারা একটু জানিয়ে দিন যারা ফেসবুকে লাইভে ক্লাসটা করতেছেন, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন, হ্যাঁ। আর যারা যারা লাইভে যুক্ত আছেন এইটাও আপনারা জানিয়ে দিতে পারেন যে আপনারা যে লাইভে যুক্ত আছেন, তাহলে আমি দেখতে পারবো যে কাদের আগ্রহ আছে, কারা আগ্রহ নিয়ে লাইভে যুক্ত হয়েছেন, এটা আমি পরে দেখতে পারবো। ওকে, প্রিপোজিশন অন এর ব্যবহার কোনো কিছুর উপর লেগে থাকা বোঝাতে। আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে বিশেষ করে হচ্ছে যে আমরা দেয়ারের ক্লাসটা যখন করছিলাম তখনই কিন্তু আমাদের সবচেয়ে ব্যবহৃত কিছু প্রিপোজিশনগুলো আমাদের দেখা হয়ে গেছে, হ্যাঁ। সো কোনো কিছুর উপর লেগে থাকা বোঝাতে প্রিপোজিশন অন এর ব্যবহার। যেমন বইটি টেবিলের উপর আছে, বইটি টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, কোনো কিছুর উপর লেগে থাকা বোঝাতে, তাহলে বইটা টেবিলের উপর লেগে আছে। আর যদি কোনো কিছুর মানে উপরে স্থির থাকে তাহলে প্রিপোজিশন কোনটা হয়, কেউ কি বলতে পারবেন? স্যার অ্যাবভ। অ্যাবভ। আর গতিশীল? ওভার। ওভার, রাইট। থ্যাংক ইউ জুনাইদ। ওকে, ওয়েলকাম তাহলে স্যার। ওগুলা আসবে। এখন শুধু অনেরটা দেখাচ্ছি, অনেরটাই দেখাই। ওইগুলা যখন আসবে তখন ওই উদাহরণগুলো আছে ওগুলোতে। যাই হোক, কোনো কিছুর উপর লেগে থাকা বোঝাতে প্রিপোজিশন অন। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপর আছে। দিন এবং তারিখের আগে, দিন এবং তারিখের আগে প্রিপোজিশন অন বসে। তাইলে আমি শনিবার ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা অন স্যাটারডে, আই উইল গো টু ঢাকা অন স্যাটারডে, আমি শনিবার ঢাকা যাব। তাইলে দিন এবং তারিখের আগে প্রিপোজিশন অন বসে। তারপর হচ্ছে বিশেষ অনুষ্ঠানের আগে প্রিপোজিশন অন বসে। উই শুড ডোনেট সাম মানি অন ঈদ ডে, ঈদের দিনে আমাদের কিছু টাকা দান করা উচিত। ঈদের দিনে আমাদের কিছু টাকা দান করা উচিত। উই শুড ডোনেট সাম মানি অন ঈদ ডে। বিশেষ অনুষ্ঠান মানে হচ্ছে ধরেন পূজা পার্বণ, ঈদ, এই টাইপের অনুষ্ঠানগুলা, বিশেষ স্পেশালি ধর্মীয় অনুষ্ঠানগুলা, ওইগুলার আগে হচ্ছে যে প্রিপোজিশন অন বসে।
যেমন উই শুড ডোনেট সাম মানি। এখন অনের জায়গায় আপনারা ইন এট অনেক কিছু কোনটা বসাবেন কোনটা না আপনার পাজল হয়ে যাইতেন। সো এই জন্য যদি এটা মনে থাকে যে বিশেষ অনুষ্ঠানে অন বসে তাইলে আপনার অন বসাইতে পারবেন। সো প্র্যাকটিস করতে করতে এগুলো অটোমেটিক্যালি মন থাকবে, অটোমেটিক বের হয়ে আসবে যে কোনটার আগে কোনটা বসবে। তাইলে অনের এইখানে আমরা দুইটা ব্যবহার দেখছি, দিন এবং তারিখের আগে অন, তারপর হচ্ছে বিশেষ অনুষ্ঠানের আগে অন, সরি তিনটা, তারপর কোনো কিছুর উপর লেগে থাকা বোঝাতে অন, তারপর হচ্ছে প্রিপোজিশন উইথ, প্রিপোজিশন উইথ এর ব্যবহার কোনো কিছুর সাথে বোঝাতে, কোনো কিছুর সাথে বোঝাতে প্রিপোজিশন উইথ এর ব্যবহার। যেমন আমি আমার পরিবারের সাথে রাতের খাবার খাই, আই টেক মাই ডিনার উইথ মাই ফ্যামিলি, অথবা আই টেক মাই সাফা উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে রাতের খাবার খাই, অথবা আই টেক মাই ডিনার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খাই। সো সাথে যেমন আই উইল গো টু ঢাকা উইথ সামওয়ান, অর আই উইল গো টু ঢাকা উইথ মহসিন, আমি মহসিনের সাথে ঢাকা যাব। সো সাথে কথাটা আসলে আপনারা উইথ ব্যবহার করবেন। তারপর হচ্ছে কোনো উপকরণ বা বস্তু দ্বারা কোনো কিছু করা বোঝাতে, কোনো উপকরণ বা বস্তু দ্বারা কোনো কিছু করা বোঝাতে। যেমন হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক, সে লাঠি দিয়ে সাপটি হত্যা করলো। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক, অর্থাৎ কোনো উপকরণ বা বস্তু দ্বারা কোনো কিছু করা বোঝাতে। কোনো বস্তুর আগে প্রিপোজিশন সাধারণত উইথ হয়। যেমন যেমন আপনারা দেখবেন যে আমরা যখন পেসিভ যখন পড়ছি আমরা বলছি না যে তার দ্বারা ভাত রান্না করা হয়, আহ, তার দ্বারা ফুটবল খেলা হয়, তার দ্বারা এই করা হয়, তার দ্বারা সেই করা হয়। সো এই তার দ্বারা মানুষ বোঝাইছে সেজন্য আমরা বাই ইউজ করছি, তাই না? Yes, sir. যেমন রাইস ইজ কুকড বাই হার অথবা রাইস ইজ কুকড বাই হিম। সো ওখানে মানুষ হওয়ার কারণে বাই, কিন্তু যদি কোনো বস্তু থাকতো তখন উইথ হইতো। দেখেন এইখানে হচ্ছে একটা লাঠি দ্বারা, হ্যাঁ লাঠি দ্বারা সাপটিকে হত্যা করা হয়েছে, হ্যাঁ, বা সে লাঠি দ্বারা সাপটিকে হত্যা করছে। সো লাঠি দ্বারা না, সো লাঠি দ্বারা হওয়ার কারণে এখানে উইথ হইছে। যদি লাঠির জায়গায় যদি মানুষ হইতো এখানে কি হইতো? ধরেন এখানে যে লাঠির জায়গার মধ্যে কোন একটা মানুষ বুঝাইতো, তাইলে এই উইথের বাই জায়গায় কি হইতো? ব্যক্তিবাচক হইলে বাই হইলো। হ্যাঁ ব্যক্তিবাচক মানুষ বা ব্যক্তিবাচক হলে বাই হবে, আর যদি বস্তুবাচক হয় তখন উইথ হবে। ঠিক আছে? কোনো উপকরণ বা Yes, sir. বস্তু দ্বারা কোনো কিছু করা বোঝাতে আমরা হচ্ছে যে উইথ ব্যবহার করব প্রিপোজিশন। হ্যাঁ, হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক, সে লাঠি দ্বারা সাপটিকে হত্যা করলো। তারপর হচ্ছে বাইয়ের ব্যবহার ফেসিভ ভয়েসে অন্যের দ্বারা কোনো কিছু করা বোঝাতে। রাইস ইজ কুকড বাই হার, তার দ্বারা ভাত রান্না করে। এই যে দেখেন ওই উদাহরণ এখানে মিলে গেছে। দেখেন এইখানে হার দ্বারা কি একটা মানুষ বুঝাইতেছে না, মহিলা মানুষ, কোন এক ভদ্র Yes, মহিলাকে sir. বোঝাচ্ছে। সো তার মানে মানুষ বোঝাচ্ছে। সো এই যে দেখেন বাই, মানে ব্যক্তিবাচক হইলে বা মানুষ হইলে আমরা বাই ইউজ করব, কোনো কিছু দ্বারা বিষয়গুলো আসলে আর কি, এটার দ্বারা ওটার দ্বারা। তারপরে হচ্ছে যে বস্তুবাচক কোন হইলে আমরা উইথ ব্যবহার করব। তাইলে তার দ্বারা ভাত রান্না করা হয়, তাইলে দ্বারা কথাটার জন্য, আর এখানে তার দ্বারা মানুষ বুঝাইছে এই জন্য বাই। আর সে লাঠি দিয়ে সাপটিকে হত্যা করলো, দিয়ে বা দ্বারা একই কথা। সো এই জন্য এখানে এখানে লাঠি থাকার কারণে এখানে উইথ। বাই দ্য ওয়ে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু করা বোঝাতে, মানে আমি 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছাবো। আই উইল রিচ দেয়ার বাই 10 মিনিটস, আমি 10 মিনিটের ভিতর সেখানে পৌঁছাবো। তবে বাইরের জায়গায় আপনারা সেখানে উইদিন ইন ইউজ করতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু করা বোঝাতে আমরা প্রিপোজিশন বাই ইউজ করি। ফর এক্সাম্পল, আই উইল রিচ দেয়ার বাই 10 মিনিটস, আমি 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছাবো। সো এখানে একটা মিনিট বাইদা দিছে যে 10 মিনিট, এই 10 মিনিটটা নির্দিষ্টকরণ করা হয়েছে, এই জন্য এখানে প্রিপোজিশন বাই হয়েছে। তবে আপনার উইদিন ইন দিলেও হবে, যেমন আমি 10 মিনিটের ভিতর আসবো, আই উইল কাম উইদিন 10 মিনিটস, ইন 10 মিনিটস হবে। তারপর হচ্ছে পরিমাণ নির্দেশ করতে, পরিমাণ নির্দেশ করতে প্রিপোজিশন বাই এর ব্যবহার আমরা করতে পারি। যেমন দ্য ম্যান ফেলড ইন রেস কম্পিটিশন বাই অনলি 1 মাইল,
দৌড় প্রতিযোগিতায় মাত্র ১ মাইলের ব্যবধানে লোকটি পরাজিত হয়েছিল। দ্য ম্যান ফেইলড ইন রেস কম্পিটিশন বাই অনলি 1 মাইল। সো পরিমাণ নির্দেশ করতেও আমরা প্রিপোজিশন বাই এর ব্যবহার করতে পারি। তার হচ্ছে একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে। কিপ দ্য গ্লাস অফ ওয়াটার বাই দ্য টেবল। পানির গ্লাসটি টেবিলের পাশে রাখো। কিপ অর্থ রাখার কি। কিপ দ্য গ্লাস অফ ওয়াটার বাই দ্য টেবল। পানির গ্লাসটি টেবিলের পাশে রাখো। কিপ দ্য গ্লাস অফ ওয়াটার বাই দ্য টেবল। পানির গ্লাসটি টেবিলের পাশে রাখো। সো একটি বস্তু আরেকটি বস্তুর পাশে রাখা বোঝাতে তখন প্রিপোজিশন বাই হবে। তারপর হচ্ছে অ্যাবভ এর ব্যবহার। প্রিপোজিশন অ্যাবভ এর ব্যবহার। কোনো কিছুর ব্যাপারে বলে শেষ করা যাবে না এরূপ বোঝাতে আমরা প্রিপোজিশন অ্যাবভ এর ব্যবহার করব। যেমন দ্য ট্যালেন্ট অফ কামাল ইজ অ্যাবভ অফ আওয়ার থিঙ্কিং। কামালের মেধা আমাদের চিন্তার বাইরে। এখানে আপনারা হচ্ছে যে বিয়ন্ড ইউজ করতে পারেন। দ্য ট্যালেন্ট অফ কামাল ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। অর্থাৎ কামালের ট্যালেন্ট আমাদের কল্পনারও বাইরে। সো আচ্ছা ওটার ব্যবহার পরে এখন অ্যাবভ আছে অ্যাবভই দেখাই। কোনো কিছুর ব্যাপারে বলে শেষ করা যাবে না এরূপ বোঝাতে দ্য ট্যালেন্ট অফ কামাল ইজ অ্যাবভ অফ আওয়ার থিঙ্কিং। কামালের মেধা আমাদের চিন্তার বাইরে। সো কোনো কিছু ব্যাপারে বলে শেষ করা যাবে না বা কোনো কিছু চিন্তার বাইরে এমন জিনিসগুলো আমরা অ্যাবভ দিয়ে বলতে পারি। তারপর হচ্ছে তাপমাত্রা বয়স সংখ্যার চেয়ে বেশি বোঝালে। তাপমাত্রা বয়স সংখ্যার চেয়ে বেশি বোঝালে। যেমন আপনাকে অনুমতি দেওয়া হলো কারণ আপনার বয়স 12 এর উপরে। ইউ আর অ্যালাউড এজ ইউ আর অ্যাবভ 12 ইয়ার্স। ইউ আর অ্যালাউড এজ ইউ আর অ্যাবভ 12 ইয়ার্স। আপনাকে অনুমতি দেওয়া হলো কারণ আপনার বয়স 12 এর উপর। তারপর হচ্ছে আপনারা এখানে কিন্তু আমি একটা করে উদাহরণ দিছি। যেমন কোনো কিছুর ব্যাপারে বলে শেষ করা যাবে না, একটা উদাহরণ দিছি। তাপমাত্রা বয়স সংখ্যার চেয়ে বেশি বোঝালে একটা উদাহরণ দিছি। আপনারা যখন প্র্যাকটিসটা করবেন, আমি তো এই লেকচার শিট পিডিএফ আকারে এটা দিয়ে দেব, তখন আপনারা সেন্টেন্স মেক করার চেষ্টা করুন, ভুল হোক। মানে আপনারা যদি ভুল করার যদি সাহস না করতে পারেন, ভাষা শিখতে পারবেন না। কেউ ভুল হবে এই বইয়ে যদি প্র্যাকটিসই না করে, তার ভুল করা হইল না, পরে এটার শুধরানো হইল না। হ্যাঁ, কিন্তু কেউ যদি ভাষা শিখতে যান তখন তার ভুল করতে হবে, কারণ একবারও করবেন ভুল, দ্বিতীয়বার এই ভুলটা আপনি নিজেই কারেকশন করে নিতে পারবেন বা কোনো না কোনোভাবে কারেকশন হয়ে যাবে। সো তার মানে আপনি ভুল করার মধ্য দিয়ে আপনি শিখতে পারতেছেন। সো পৃথিবীর কোনো জিনিসই ভুল না করে শেখা যায় না, সব জিনিস ভুল করা লাগে। আর ভুলটা হচ্ছে একটা লার্নিং এর ফার্স্ট স্টেজ। এটা হচ্ছে একটা বড় একটা সিঁড়ি ভুল করাটা। সো আপনারা ভুল হোক, আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে দেখবেন যে আপনাদের অ্যাকুরেসি চলে আসছে। ওকে, আফটার এর ব্যবহার। পরে বা পরবর্তী বোঝাতে আই উইল ডু ইট আফটার ফিনিশিং দ্য ক্লাস। ক্লাস শেষে আমি এটি করব। আই উইল গো দেয়ার আফটার ইউ, অথবা রিপিট আফটার মি। তাইলে কোনো কিছুর পরে, হ্যাঁ, কোনো কিছুর পরে বা পরবর্তী বোঝাতে প্রিপোজিশন আফটার ব্যবহার করবেন। আই উইল ডু ইট আফটার ফিনিশিং দ্য ক্লাস। ক্লাস শেষে আমি এটি করব। সো আর এইখানে কি কেউ একজন বলতে পারবেন যে এইখানে ফিনিশিং কেন হলো? এইখানে তো ফিনিশ হইতে পারতো, এখানে ফিনিশ না হয় ফিনিশিং কেন হইছে? প্রিপোজিশন আফটার এর পরে সবসময় রাইট। ভার্বের সাথে আইএনজি যুক্ত হ্যাঁ, হয়। হ্যাঁ, শুধু প্রিপোজিশন আফটার না, সকল প্রিপোজিশন এক্সেপ্ট টু, হ্যাঁ, এক্সেপ্ট টু অথবা উইদাউট টু, এই এইটা বাদে বাকি সকল প্রিপোজিশনের শেষে যদি ভার্ব থাকে, প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা যদি ভার্ব হয়, সেটার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। ওকে, যেমন আফটার তো একটা প্রিপোজিশন, আমরা তো অলরেডি প্রিপোজিশনের ক্লাসে আছি। সো এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আফটার একটা প্রিপোজিশন। সো প্রিপোজিশন ফর ফিনিশ একটা ভার্ব, সম্পন্ন করা বা শেষ করা। সো যেহেতু প্রিপোজিশনের পর একটা ভার্ব হইছে ফিনিশ সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। তারপর হচ্ছে পিছন থেকে অনুসরণ বোঝাতে। সে পিছন থেকে আমার দিকে তীর লক্ষ্য করেছিল। হি এইমড দ্য এরো আফটার মি। সে পিছন থেকে আমার দিকে তীর লক্ষ্য করেছিল। সো পিছন থেকে এটা লক্ষ্য করছে, অনুসরণ করছে, এই জন্য এখানে প্রিপোজিশন আফটার হইছে। তারপর হচ্ছে অতীতে দুটি কাজ শেষ হয়েছে এরকম ধারাবাহিকতা বোঝাতে।
যেমন ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তো এইখানে অনেকে একটা জিনিস শেখা যে আফটার আফটার যুক্ত যদি দুটি ক্লজ বা আরেকটু সহজভাবে বললে যদি বাক্য থাকে বা দুটি ক্লজ থাকে, আফটার যুক্ত দুটি ক্লজ থাকলে প্রথম ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট এবং দ্বিতীয় ক্লজটি হবে পাস্ট পারফেক্ট আফটার যুক্ত। আর যদি আফটার জায়গায় যদি বিফোর হয় তাইলে তাইলে উল্টাই যাবে, উল্টাই গিয়া প্রথম হবে পাস্ট পারফেক্ট, তারপর এরপরে চলে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা অনেকে হাই স্কুলে পড়াকালীন সময় টেন্স শেখানোর সময় টিচাররা এভাবে শিখে থাকে আর কি। যাই হোক, এভাবে না শিখলে হবে। অতীতে দুটি কাজ শেষ হয়েছে এরকম ধারাবাহিকতা বোঝাতে, যেমন দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তারপর হচ্ছে নাম অনুসারে নাম রাখা, হি ওয়াজ নেমড কামাল আফটার হিজ ফাদার, তার বাবার নাম অনুসারে তার নাম রাখা হয় কামাল, বা তার বাবার নাম অনুসারে তার নাম কামাল রাখা হয়েছে। হ্যাঁ, বা তার বাবার নাম বা তার বাবার নামের লগে মিলাইয়া তার নাম কামাল রাখা হয়েছে, গ্রামের ভাষায় বললে আর কি। হি ওয়াজ নেমড হি ওয়াজ নেমড কামাল আফটার হিজ ফাদার, তার বাবার নাম অনুসারে তার নাম রাখা হয়েছে কামাল। তারপর হচ্ছে কোনো কিছু মনের মতো হওয়া বোঝাতে, কোনো কিছু মনের মতো হওয়া বোঝাতে, শি ইজ আফটার মাই মাইন্ড, সে আমার মনের মতো, শি ইজ আফটার মাই মাইন্ড। তো এই কথাগুলো আপনারা হচ্ছে যে যখন বলবেন অনেকে হচ্ছে খুঁজে পান না যে আমি এটাতে কোন ওয়ার্ডটা ইউজ করব, কোন ওয়ার্ডটা ইউজ করব, কোন পার্টস অফ স্পিচ ইউজ করব। মানে অনেকে আপনারা একটা পাজল হয়ে যান, কনফিউজ হয়ে যান আপনারা যে কি ইউজ করব কি ইউজ করব। মানে ইংলিশ আসলে বুঝলে জানলে অনেক শর্টকাট টেকনিক আছে, অনেক সুন্দর, অনেক মজার, বুঝছেন? যেমন শি ইজ আফটার মাই মাইন্ড, এটা দ্বারাই বোঝাচ্ছে সে আমার মনের মতো। শি ইজ আফটার মাই মাইন্ড, সে আমার মনের মতো। তারপর হচ্ছে প্রিপজিশন এমং, কোনো কিছু দুয়ের অধিক জনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাতে। আমি কয়েকদিন আগে আমার পেজে একটা ভিডিও ছাড়ছিলাম, দ্য ডিফারেন্স বিটুইন এমং অ্যান্ড বিটুইন, অর্থাৎ বিটুইন এবং এমং এর মধ্যে পার্থক্য। এই ভিডিওটা আপনারা কি কেউ দেখছিলেন? আমার পেজে প্রায় 30-40 সেকেন্ডের একটা ভিডিও দেখছিলেন, কেউ দেখেন নাই? এই জন্য সবাই চুপ। ওইটা দেখলে এমং আর বিটুইনের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যেত। যাই হোক, কোনো কিছু দুইয়ের অধিক জনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাতে, দুইয়ের অধিক মানে 3 জন বা এর অধিক অধিক জনের মধ্যে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে আমরা এমং ইউজ করব। যেমন দেখেন, ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমং দ্য গার্লস। সরি, এখানে এলটা উঠে নাই, স্পেলিং মিস্টেক। যাই হোক, আমগুলো বালিকাদের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমং দ্য গার্লস, আমগুলো বালিকাদের মধ্যে ভাগ করে দাও। তাহলে এখানে কয়জন বালিকা বুঝাইছে? অনেকজন। অর্থাৎ দুইয়ের বেশি, তাই না? দুইয়ের বেশি বালিকা বুঝাইছে, এই জন্য এমং হইছে এখানে। হ্যাঁ, এমং। এখন আমি যদি বলি যে আমগুলো 2 জন বালিকার মাঝে ভাগ করে দাও, তাইলে কিভাবে হবে? বেটুইন হবে মনে হয়। বিটুইন হবে, রাইট। আমি তো আগেই বলছি যে দুইয়ের মাঝে বা দুইয়ের মধ্যে ভাগ করা বুঝাইতে তখন বিটুইন, আর 3 বা 3-এর অধিকের মধ্যে ভাগ করা বুঝাইতে তখন আমরা এমং। সো এইখানে বালিকাদের মধ্যে 2 জনের বেশি, এজন্য এমং হইছে। আমি যদি স্পেসিফিক বলি যে 2 জনের মাঝে ভাগ করে দাও, তখন এমং এর জায়গায় বিটুইন হয়ে যাবে, ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন 2 গার্লস, বিটুইন দ্য 2 গার্লস। ওকে, তাইলে এমং দ্বারা হচ্ছে যে মধ্যে বা মাঝে বোঝাতে, যে এতজনের মাঝে, যে এমং এতজন, 10জনের মাঝে এমং 10, 20 জনের মাঝে এমং এমং 20। সো এমং এর কিন্তু ভালোই ব্যবহার আছে। তারপর হচ্ছে কোনো কিছু চারিদিকে কোনো বস্তু দ্বারা আবৃত বা পরিবেষ্টিত বোঝাতে। যেমন আওয়ার কলেজ ইজ অ্যামং দ্য ফ্লাওয়ার ট্রিজ, আমাদের কলেজ ফুল গাছ দ্বারা পরিবেষ্টিত। তাইলে কোনো কিছু চারিদিকে কোনো বস্তু দ্বারা আবৃত বা পরিবেষ্টিত বোঝাতে আমরা প্রিপজিশন এমং ব্যবহার করব। যেমন আমাদের কলেজ ফুল গাছ দ্বারা পরিবেষ্টিত, আমাদের কলেজ ফুল গাছ দ্বারা পরিবেষ্টিত। আওয়ার কলেজ ইজ অ্যামং দ্য ফ্লাওয়ার ট্রিজ,
আওয়ার কলেজ ইজ অ্যামং দ্য ফ্লাওয়ার ট্রিজ। এখানে কিন্তু পরিবেষ্টিত এই সেই মানে এই সবটা কথাটা দেখেন খুব সহজ হয়েছে। আওয়ার কলেজ ইজ অ্যামং দ্য ফ্লাওয়ার ট্রিজ, এই অ্যামং দ্যার ওই পরিবেষ্টিত জিনিসটা বোঝানো হয়ে গেছে, এটার অর্থই এটাই অর্থ দিয়েছে পরিবেষ্টিত। আওয়ার কলেজ ইজ অ্যামং দ্য ফ্লাওয়ার ট্রিজ, আমাদের আমাদের কলেজ ফুলের গাছ দ্বারা পরিবেষ্টিত। তারপর হচ্ছে প্রিপোজিশন বিফোর, বিফোরের ব্যবহার অতীতের দুটি কাজ শেষ হয়েছে এরকম ধারাবাহিকতা বোঝাতে। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, এই উদাহরণটা আপনারা কে জীবনে কতবার শুনছেন একটু বলেন তো, কমপক্ষে কতবার শুনছেন, কে কতবার শুনছেন? বহুদিন ধরে শুনে আসতেছি। শুনে আসতেছেন না? এই উদাহরণটা জীবনে একবারও শুনেন নাই, কে আছেন বলেন? এই উদাহরণটা আমার মনে হয় না যে এমন কেউ আছেন যে একবারও শুনেন নাই যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। একদম কিন্ডার গার্ডেন থেকে শুরু করে হাই স্কুল, হাই স্কুল থেকে শুরু করে কলেজ ভার্সিটি, এই উদাহরণটা সর্বত্রই প্রচলিত। তাইলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাইলে দেখেন যে এখানে বিফোর যুক্ত দুটি ক্লজ থাকলে প্রথমটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং দ্বিতীয় ক্লজটি হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্ট। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তারপর হচ্ছে কোনো শুরু করার পূর্বে, বিফোর স্টার্টিং সামথিং ইউ শুড প্রিপেয়ার ইউরসেলফ, কোনো কিছু শুরু করার পূর্বে তোমার নিজেকে প্রস্তুত করা উচিত। কোনো কিছু শুরু করার পূর্বে তোমার নিজেকে প্রস্তুত করা উচিত। বিফোর স্টার্টিং সামথিং, বিফোর স্টার্টিং সামথিং ইউ শুড প্রিপেয়ার ইউরসেলফ, অর্থাৎ শুরু করার পূর্বে আমরা বিফোর মানে কোনো কিছু শুরু, কোনো কিছুর পরে হলে আফটার, আবার কোনো কিছুর আগে হইলে শুরু মানে তো আগে, আগে হইলে বিফোর আর কি। তাহলে তাহলে এইখানে বলেন বিফোর স্টার্ট সামথিংও তো বলতে পারতাম, বিফোর স্টার্ট সামথিং না বইলা বিফোর স্টার্টিং সামথিং সামথিং কেন কেন বললাম? রুদ্র ভাই আছেন বলেন থাকলে। এখানে আমরা বিফোর স্টার্ট সামথিং তো বলতে পারতাম না বইলা কেন বিফোর স্টার্টিং সামথিং বলছি? স্যার প্রিপোজিশনের পরে স্যার যদি কোনো ভার্ব থাকে তাহলে সাথে আইএনজি যোগ হয়। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। তাইলে কোনো শুরু করার পূর্বে আমরা প্রিপোজিশন বিফোর ইউজ করব। তারপর সামনে বোঝাতে আমরা সামনে বোঝাতেও বিফোর ইউজ করবো, যেমন আই সেড বিফোর ইউ, আমি তোমার সামনে বসে বসে আছি, বসেছিলাম, সরি আই সেড বিফোর ইউ, আমি তোমার সামনে বসেছিলাম। আপনারা আপনারা দেখবেন যে অনেকে অনেক লাইভ ক্লাসের মধ্যে লাইভ ভিডিওতে লাইভ স্ট্রিম অনেক বলে যে ওয়ান্স এগেইন আম বিফোর ইউ, মানে আরো একবার আমি তোমার সামনে। সো এই বিফোর দ্বারা ইন ফ্রন্ট অফ তো সামনে না, ওই ইন ফ্রন্টের একটা অল্টারনেটিভ হিসাবে আপনারা বিফোরটা ইউজ করতে পারেন সামনে বোঝাইতেও। সামনে বোঝাতে আই সেড বিফোর ইউ, আমি তোমার সামনে বসেছিলাম। তারপর হচ্ছে বাহাইন্ড, বাহাইন্ডের ব্যবহার পিছনের বিষয়বস্তুকে ইঙ্গিত করতে, পিছনের বিষয়বস্তুকে ইঙ্গিত করতে। ইহা ছিল আমাদের ধারণার বাইরে, যাহা আগে আমরা জানতাম না। যেমন ইট ওয়াজ বাহাইন্ড আওয়ার থিঙ্কিং দ্যাট উই ডিডন্ট নো বিফোর, ইট ওয়াজ বাহাইন্ড আওয়ার থিঙ্কিং দ্যাট উই ডিডন্ট নো বিফোর, ইহা ছিল আমাদের ধারণার বাইরে যাহা আমরা আগে জানতাম না। তাহলে বাহাইন্ড বাহাইন্ড তো আর কিছু ব্যবহার হচ্ছে বাহাইন্ডের পিছনে, যেমন যেমন দেয়ার আর মেনি ট্রিজ, দেয়ার আর মেনি ট্রিজ বাহাইন্ড মাই কলেজ, তাইলে আমার কলেজের পিছনে অনেক গাছ আছে। সো এই এই অবস্থানের ক্ষেত্রেও আমরা হচ্ছে যে বাহাইন্ড ইউজ করি পিছনে বুঝাইতে। হ্যাঁ, ওই উদাহরণটা আমি মিস্টেকেনলি লিখি নাই, কিন্তু ওইটা আপনারা জানেন যে বাহাইন্ড অর্থ পিছনে। হ্যাঁ, যেমন এই বাহাইন্ডে আপনারা অনেক অনেক উদাহরণ দিতে পারেন। দেয়ার ওয়ার মেনি পিপল বাহাইন্ড মাই হল, দেয়ার ওয়ার মেনি পিপল বাহাইন্ড মাই হল, আমার হলের পিছনে অনেক মানুষ ছিল। সো পিছনে কোনো বস্তু বা কোনো কিছুর পিছনে ছিল, সেক্ষেত্রে আমরা বাহাইন্ড ইউজ করবেন। তারপর হচ্ছে ভিলো, ভিলো অবস্থানগত দিক হতে নিচে বোঝাতে, ভিলো অবস্থানগত দিক হতে নিচে বোঝাতে, অবস্থানগত দিক হতে নিচে বোঝাতে। যেমন দেখেন এই গ্রামের বেশিরভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে, তাহলে এটা তার একটা অবস্থান বুঝাইছে না? দারিদ্র সীমা এটা কিন্তু একটা অবস্থান। সো এই গ্রামের বেশিরভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে। মোস্ট অফ দ্য পিপল অফ দিস ভিলেজ লিভ বিলো দ্য পভার্টি লাইন,
পভার্টি লাইন মানে হচ্ছে দারিদ্র সীমা। সো মোস্ট অফ দ্য পিপল অফ দিস ভিলেজ, মোস্ট অফ দ্য পিপল অফ দিস ভিলেজ লিভ বিলো দ্য পভার্টি লাইন। মোস্ট অফ দ্য পিপল অফ দিস ভিলেজ লিভ বিলো দ্য পভার্টি লাইন। এই গ্রামের বেশিরভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে। তারপর হচ্ছে গুণগত মানের চেয়ে কম বোঝাতে, দ্য কোয়ালিটি অফ দিস রাইস ইজ বিলো দ্য স্ট্যান্ডার্ড। এই চালের গুণগত মান আদর্শ মানের নিচে। তাহলে গুণগত মানের চেয়ে কম বোঝাতে আমরা প্রিপোজিশন বিলো ইউজ করব। বিলোটা সাধারণত হচ্ছে যে এটা নিচে, মানে যে কোনো কিছু নিচে আছে। এটা হইতে পারে অবস্থানগত দিক থেকে নিচে, গুণগত মানের দিক থেকে নিচে, পদমর্যাদার দিক থেকে নিচে, অর্থাৎ কোনো কিছু নিচে আছে, এই নিচে বোঝাইতে আমরা ভ্যালু ইউজ করতে পারি। গুণগত মানের চেয়ে নিচে বোঝাতে এই চালের গুণগত মান আদর্শর মানের নিচে। দ্য কোয়ালিটি অফ দিস রাইস ইজ বিলো দ্য স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে পদমর্যাদায় কম বোঝাতে, এই গ্রামে তোমার অবস্থান সবার নিচে। এই গ্রামে তোমার অবস্থান সবার নিচে। ইউর পজিশন ইন দিস ভিলেজ ইজ ভ্যালু অফ অল। ইউর পজিশন ইন দিস ভিলেজ ইজ ভ্যালু অফ অল। এই গ্রামে তোমার অবস্থান সবার নিচে। অর্থাৎ অবস্থানগত দিক হোক, গুণগত মানের দিক হোক, পদমর্যাদার মানের দিক থেকে হোক, কোনো কিছুর নিচে নিচে অবস্থান বোঝাইতে তখন আমরা ভ্যালু ইউজ করব। তারপর হচ্ছে বিসাইড। তাহলে বিসাইডের আমরা একটা ব্যবহার সবাই জানি, পাশে বোঝাতে। তাহলে দেখেন, তুমি যখন আমার পাশে বসো তখন আমি খুশি হই। তুমি যখন আমার পাশে বসো আমি তখন খুশি হই। আই ফিল হ্যাপি ওয়েন ইউ সিট বিসাইড মি। আই ফিল হ্যাপি ওয়েন ইউ সিট বিসাইড মি। তাহলে তুমি যখন আমার পাশে বসো তখন আমি খুশি হই। সো পাশে বসে বোঝাইতে বিসাইড, এটা এভরিওয়ান নোজ ইট। তারপর হচ্ছে ব্যক্তি বা বস্তুর সাথে বোঝাতে, ব্যক্তি বা বস্তুর সাথে বোঝাতে। ইউর প্রেজেন্স বিসাইড হার ইজ লাইক আ ফ্রেন্ড। তার পাশে তোমার উপস্থিতি বন্ধুর মতো। তার পাশে তোমার উপস্থিতি বন্ধুর মতো। ইউর প্রেজেন্স বিসাইড হার ইজ লাইক আ ফ্রেন্ড। ইউর প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি আর কি। ইউর প্রেজেন্স বিসাইড হার ইজ লাইক আ ফ্রেন্ড। তো তার পাশে তোমার উপস্থিতি বন্ধুর মতো। তার মানে বিসাইড হচ্ছে পাশে বোঝাতে, ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা বোঝাতে। তারপর হচ্ছে বিটুইন আসে, দেখেন বিটুইন আসে দুইয়ের মধ্যে বোঝাতে আমরা হচ্ছে বিটুইন ইউজ করব। যেমন দেখেন, বালকদের মধ্যে আমগুলা ভাগ করে দাও। বালক দই মানে দুইজন বুঝাইছে। বালকদের মধ্যে আমগুলা ভাগ করে দাও। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন টু বয়েজ। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন টু বয়েজ। এখন যদি আমি বলি যে আমগুলো তিনজন বালকের মাঝে ভাগ করে দাও, তাইলে কি হবে? Divide the mangoes among three boys. হ্যাঁ, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং থ্রি বয়েজ। আর এখন যেহেতু দুইজনের মাঝে বুঝাইছে এজন্য বিটুইন হবে, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন টু বয়েজ। আপনারা দেখবেন যে কোনো কিছু পার্থক্য বোঝাইতে এমন এমন বলা হয় যে আহ, যে এভাবে শুনতেছেন সবাই? Yes, Yes, sir. sir. কার কাছ থেকে যে আওয়াজ আসতেছে, নয়েস আসতেছে? তাইলে হচ্ছে যে বিয়ন্ড, বিয়ন্ড এর ব্যবহার। বিয়ন্ড হচ্ছে নির্দিষ্ট সময়ের পর বোঝাতে। যেমন ইউ হ্যাভ টু লিভ দ্য প্লেস বিয়ন্ড আফটারনুন। বিকালের পর জায়গাটা তোমাকে ছেড়ে দিতে হবে। ইউ হ্যাভ টু লিভ দ্য প্লেস বিয়ন্ড আফটারনুন। তারপর হচ্ছে কল্পনার বাইরে বোঝাতে। বিয়ন্ড এমনি তো অর্থ হচ্ছে বহু দূরে বা দূরে, বাইরে, সামথিং লাইক দ্যাট। কল্পনার বাইরে বোঝাতে বিয়ন্ড এর ব্যবহার। ইউর ট্যালেন্ট ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। তোমার মেধা আমার কল্পনার বাইরে। বা আপনারা যদি আপনাদের এইখানে যারা বিবাহিত আছেন, আপনারা চাইলে আপনাদের বউদেরকে এই বিয়ন্ড দ্বারা উদাহরণের মধ্যে খুশি করে দিতে পারেন। কিভাবে? এভাবে, ইউর বিউটি ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। আপনারা যদি আপনারা যদি এই কথা বলেন আপনাদের ওয়াইফকে, তাহলে খুশি হয়ে যাবে অনেক।
তারপর হচ্ছে সামর্থ্যের বাইরে বোঝাতে আমার সরি ওইটার অর্থটা একটু দেখে না। ইউর ট্যালেন্ট ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন, তোমার মেধা আমার কল্পনার বাইরে। ইউর বিউটি ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন, তোমার সৌন্দর্য আমার কল্পনার বাইরে। তারপর হচ্ছে সামর্থ্যের বাইরে বোঝাতে, যেমন আমার জীবনযাপনের খরচ আমার আয়ের বাইরে। আমার জীবনযাপনের খরচ আমার আয়ের বাইরে, অর্থাৎ আমার সামর্থ্যের বাইরে। মাই লিভিং কস্ট ইজ বিয়ন্ড মাই ইনকাম। মাই লিভিং কস্ট ইজ বিয়ন্ড মাই ইনকাম। মাই লিভিং কস্ট ইজ বিয়ন্ড মাই ইনকাম। আমার জীবনযাপনের বা জীবনযাত্রার খরচ আমার আয়ের বাইরে। তারপর হচ্ছে ডিউরিং। ডিউরিং এর ব্যবহার, প্রিপোজিশন ডিউরিং এর ব্যবহার কোনো সময় ধরে বোঝাতে, যেমন ডিউরিং মাই ক্লাস টাইম, আমার ক্লাসের সময়, এটা দ্বারা বোঝাচ্ছে আমার ক্লাসের সময়ে। আই টুক দিস পিকচার ডিউরিং মাই ক্লাস টাইম, আমার ক্লাস চলাকালীন সময়ে আমি পিকচারটি তুলেছিলাম। এখানে দেখেন কোনো সময় ধরে বোঝাতে, যেমন ইকরাম এবং খালিদ ক্লাস চলাকালীন সময়ে খুশগল্প করতেছিল। ইকরাম এবং খালিদ হচ্ছে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। এখন তাদের ক্লাস নেওয়ার আগে এটা তৈরি করছিলাম আর কি, এই জন্য উদাহরণে তাদের নাম লিখে ফেলছিলাম। যদি তারা এই ভিডিওটা দেখে থাকে তোমরা কমেন্টে জানাই দিও। যাই হোক, কোন কোন কোনো সময় ধরে বোঝাতে, ইকরাম এবং খালিদ ক্লাস চলাকালীন সময়ে খুশ গল্প করতেছিল। ইকরাম অ্যান্ড খালিদ ওয়ার গসিপিং ডিউরিং দ্য ক্লাস। ইকরাম এবং খালিদ ওয়ার গসিপিং ডিউরিং দ্য ক্লাস। ইকরাম এবং খালিদ ক্লাস চলাকালীন সময়ে খুশ গল্প করতেছিল বা করছিল। তারপর কোনো নির্দিষ্ট মুহূর্তকে বোঝাতে, যেমন এজ ইউ আর সিক ইউ শুডন্ট গো আউট ডিউরিং দ্য রেইন, যেহেতু তুমি অসুস্থ বৃষ্টির সময় তোমার বাইরে যাওয়া উচিত না। অর্থাৎ প্রথমটা ধরেন সময় ধরে, এইখানেও দেখেন নির্দিষ্ট মুহূর্তকে বোঝাতে, এই সবই কিন্তু সময়। সো কোনো কিছু সময় ধরে এই সময় চলতেছিল, এই সময়ে তোমার এটা করা উচিত না, এই জিনিসগুলো আপনারা ডিউরিং দিয়ে ইউজ করবেন। তাইলে এজ ইউ আর সিক ইউ শুডন্ট গো আউট ডিউরিং দ্য রেইন, যেহেতু তুমি অসুস্থ বৃষ্টির সময় তোমার বাইরে যাওয়া উচিত না। যেহেতু তুমি অসুস্থ সেহেতু বৃষ্টির সময় তোমার বাইরে যাওয়া উচিত না, বৃষ্টির সময়। সো ওই সময়টাকে বৃষ্টির সময়টাকে বোঝানোর জন্য ডিউরিং। আর এখানে ডিউরিং হচ্ছে ডিউরিং দ্য ক্লাস, ক্লাসের সময়ে। আমার একটু গ্যাস্ট্রিকের খুব চাপ দিচ্ছে, 9টার দিকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছিলাম, তারপরও সলভ হয় নাই। ওকে, টিল এবং আনটিল। যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না। জাস্ট ওয়েট টিল হি কামস, জাস্ট ওয়েট টিল হি কামস, তিনি না আসা পর্যন্ত অপেক্ষা করুন। জাস্ট ওয়েট টিল হি কামস, তিনি না আসা পর্যন্ত অপেক্ষা করুন। ওয়েট আনটিল, ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করুন, বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করুন। সো টিল এবং আনটিলের অনেক ব্যবহার আছে, এটা আপনারা একটু প্র্যাকটিস গুরুত্ব সহকারে করবেন। তারপর হচ্ছে কমন, অনেক কমন। মোস্ট কমন প্রিপোজিশন ইন বাংলাদেশ ইজ ফর। সো ফরের দেখেন এখানে অনেকগুলো ব্যবহার নিয়ে আসছি। কারো জন্য কিছু করা বোঝাতে, কারো জন্য কিছু করা বোঝাতে, যেমন এই কলমটি তোমার জন্য, দিস পেন ইজ ফর ইউ, এই কলমটি তোমার জন্য। হ্যাঁ, আপনারা মনে হয় বাস্তব জীবনে এমন অনেকেই মনে হয় এমন করছেন যে একটা ফুল কারোর সামনে নিয়ে বলছেন যে দিস রোজ ইজ ফর ইউ। সো কারো কিছুর জন্য বুঝাইতে হচ্ছে যে আমরা ফর ইউজ করব। তারপর হচ্ছে কারো পক্ষে বা জন্যে কিছু করা বোঝাতে, আমি তোমার পক্ষে কথা বলছি, আম স্পিকিং ফর ইউ। এখন এটার জন্য আলাদা কোনো কিছু করা আনার দরকার নেই, অন্য কোনো ওয়ার্ড। আম স্পিকিং ফর ইউ, আমি তোমার পক্ষে কথা বলছি বা আমি তোমার জন্য কথা বলছি, অর্থাৎ পক্ষে কথা বলছি। সো এখানে হচ্ছে ফর আপনারা ইউজ করবেন, আম স্পিকিং ফর ইউ। তারপর হচ্ছে
কারো জন্য কিছু বোঝাতে। দেরি দেরি হওয়ার কারণে সে রাগান্বিত হয়েছিল। কারো জন্য কিছু বোঝাতে দেরি হওয়ার কারণে সে রাগান্বিত হয়েছিল। She became she became angry for being late. She became angry for being late. তারপর কোনো উদ্দেশ্য বোঝাতে। তার তার অবস্থার উন্নতির জন্য সে অনেক চেষ্টা করেছিল। তার অবস্থার উন্নতির জন্য সে অনেক চেষ্টা করেছিল। He tried lots for upgrading his condition. He tries. He tried lots for up. He tried lots for upgrading his condition. তার অবস্থা উন্নতির জন্য সে অনেক চেষ্টা করেছিল। Tried tried মানে হতো এটা আপনারা জানেন ট্রাই তো চেষ্টা করা আর এটা পাস্ট ফর্মে আছে সো এই জন্য ট্রাইটা ট্রাইড হয়ে গেছে। আর লটস মানে হচ্ছে যে অনেক প্রচুর কোনো বিনিময় বোঝাতে। টেক দিস প্রোডাক্ট ফর 20 টাকা 20 টাকার বিনিময়ে পণ্যটি দেন। আপনারা দেখবেন যে টাকার আগে প্রিপোজিশন ফর ইউজ হয় বুঝছেন এখানেও দেখেন টেক দিস প্রোডাক্ট ফর 20 টাকা 20 টাকার বিনিময়ে এই পণ্যটি নিন। তারপর হচ্ছে অনেক সময় বোঝাতে। আই এম ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম। আমি তোমার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি অনেক সময় বোঝাতে। আই এম ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম। সো অনেকক্ষণ বুঝাইতে আপনারা এটা মুখস্থ করে ফেলতে পারেন ফর আ লং টাইম। ফর আ লং টাইম মানে হচ্ছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ যাবত ফর আ লং টাইম। আর 5-6টা আছে তারপরে একটু মজার একটা বিষয় আছে আপনারা যারা এখন হাঁপাই গেছেন আপনার হচ্ছে যে হাঁপানোর কিছু নাই আর 4-5টা আমরা 5-7 মিনিটে দেখব দেখার পর একটু মানে এখন যেগুলো আমরা শিখছি দেখছি এগুলার মধ্যে যেগুলা খুব ইম্পর্টেন্ট এগুলো আমরা চিত্র আকারে দেখবো মানে খুব ইজিলি দেখবো খুব সহজে আপনারা বুঝে যাবেন দেখবেন আর জাস্ট 5-4টা মিনিট আপনারা ওয়েট করেন যারা আমার ক্লাসে সরাসরি আছেন তারা এবং যারা লাইভে আছেন সকলেই আর 5-4টা মিনিট ওয়েট করেন দেখবেন যে টুইস্ট আছে খুব সহজে এতক্ষণ যেগুলো আমি এইভাবে পড়াইছি একটু পরে দেখবেন যে চিত্র আকারে বিভিন্ন কার্টুনের আকারে আপনাদেরকে খুব সহজেই এই কিছুক্ষণে এতক্ষণে যা পড়াইছি সবকিছু বুঝাই দেব দেখেন ওভার 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 ব্যবহার উপর দিয়ে ভাসমান বোঝাতে উপর দিয়ে ভাসমান বোঝাতে যেমন দ্য প্লেন ফ্লু ওভার আওয়ার হেড প্রথম দিকে জুনাইদ বলছিল না যে উপর দিয়ে কোনো কিছু চলমান বোঝাইতে প্রিপোজিশন ওভার হয় এখন দেখছেন বিমানটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল তাহলে বিমান একটা চলমান জিনিস না সো Yes, sir. এই জন্য অবা হবে বিমানটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল দ্য প্লেন ফ্লো ওভার আওয়ার হেড এখানে কিন্তু ফ্লু কিন্তু ফ্লাই এর পাস্ট ফর্ম বুঝছেন ফ্লো ফ্লাই ফ্লো ফ্লোন বুঝছেন বা একটু বেশুদ্ধ বললে এটা ফ্লিউ কিন্তু এটা ফ্লো শুদ্ধ প্রনাউন্সিয়েশন সো দ্য প্লেন ফ্লো ওভার আওয়ার হেড বিমানটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল কোনো মাধ্যমে কথা বলা বোঝাতেও আমরা প্রিপোজিশন ওভার ইউজ করব কোনো মাধ্যমে কথা বলা বোঝাতে আমরা প্রিপোজিশন ওভার ইউজ করব উই টক ওভার ল্যাপটপ এভরিডে উই টক ওভার ল্যাপটপ এভরিডে উই টক ওভার মোবাইল ফোন এভরিডে বুঝছেন সো মাধ্যম বোঝাতে আমরা ওভার ওভার ইউজ করব আর কি প্রতিদিন আমরা ল্যাপটপে কথা বলি প্রতিদিন আমরা ল্যাপটপে কথা বলি তারপর সমগ্র অর্থে প্রিপোজিশন ওভার যেমন ইংলিশ ইজ ওয়াইডলি ইউজড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ ওয়াইডলি ইউজড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে ব্যাপকভাবে ইংরেজি ব্যবহৃত হয় বা সারা বিশ্বে ব্যাপকভাবে ইংরেজিতে কথা বলা হয় সো ইংলিশ ইজ ওয়াইডলি ইউজড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড সমগ্র অর্থে যখন কোনো সমগ্র যেমন বাংলাদেশে যেমন ধরেন যে বেঙ্গলি ইজ ওয়াইডলি ইউজড ইন অল ওভার দ্য বাংলাদেশ সো এখানে সমগ্র বাংলাদেশ বুঝাইছে এই জন্য অবা হইছে আবার এই সেন্টেন্সের মধ্যে সমগ্র পৃথিবী বুঝাইছে বা বিশ্ব বুঝাইছে এই ক্ষেত্রে অবা হইছে অর্থাৎ সমগ্র অর্থে অবা ইউজ করবো আমরা তারপর হচ্ছে কর্তৃত্ব আরোপ বোঝাতে কর্তৃত্ব আরোপ করা বোঝাতে শি হ্যাজ নো গার্ডিয়ান ওভার হার তাকে কর্তৃত্ব করার মতো তার কোনো অভিভাবক নেই অথবা শি হ্যাজ নো গার্ডিয়ান ওভার হার তার কোনো অভিভাবক নেই শি হ্যাজ নো গার্ডিয়ান ওভার হার তার কোনো গার্ডিয়ান নেই এটার দ্বারাই বুঝাইছে যে তাকে কর্তৃত্ব করার মতো তার কোনো অভিভাবক নেই তারপর হচ্ছে বিপরীত বা অন্য পাশ বোঝাতে বিপরীত বা অন্য পাশ বোঝাতে আই বিলিভ আইল বি এবল টু স্টে ওভার দেয়ার আমি আমার বিশ্বাস আমি সেখানে থাকতে পারবো
আমার বিশ্বাস আমি সেখানে থাকতে পারবো। আই বিলিভ আমার বিশ্বাস। আই উইল বি এবল টু স্টে ওভার দেয়ার আমি সেখানে থাকতে সক্ষম হব বা থাকতে পারবো। তারপর হচ্ছে অফ এর ব্যবহার। বিচ্ছিন্ন অর্থে অফ, যেমন ইউ হ্যাভ কাট অফ ফ্রম ইউর টার্গেট, তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছো। এখানে এটা এটা কোন টেন্সে আছে কেউ কি একটু বলতে পারবেন? এটা আছে স্যার, ইয়া ইউ হ্যাভ কাট ফ্রম ইয়োর, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ জুনাইদ, প্রেজেন্ট পারফেক্টে। এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, আর হচ্ছে ভি3। এখন প্রশ্ন থাকতে পারে খাট, খাটের ভি3 কি? খাটের ভি3 খাট, খাটের তিনটা ফর্মে খাট, প্রেজেন্টও খাট, পাস্টও খাট, পাস্ট পার্টিসিপলও খাট, অর্থাৎ ভি1 খাট, ভি2 খাট, ভি3 খাট। সো ইউ হ্যাভ কাট অফ ফ্রম ইউর টার্গেট, তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো বা বিচ্ছিন্ন হয়ে পড়েছো। সো বিচ্ছিন্ন অর্থে আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। তারপর হচ্ছে মূল্য ছাড়। মূল্য ছাড় অর্থে আমরা প্রিপোজিশন অফ ইউজ করব, যেমন উই অফার 20% অফ অন দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টে আমরা 20% ছাড় দেই। এই পণ্যের উপর বা এই পণ্যে আমরা 20% ছাড় দেই। সো আপনারা দেখবেন যে কি বলে, রাস্তাঘাটে বিভিন্ন অভিজাত শপিং মলগুলাতে, শোরুমগুলাতে দেখবেন যে এই এত পার্সেন্ট অফ, তত পার্সেন্ট অফ, তারপর অনলাইন অনেক মার্কেট প্লেসও দেখবেন এত পার্সেন্ট অফ। সো এই অফটার দ্বারা কোনো কিছু ছাড়, এই মূল্য ছাড় বুঝাইতে আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। উই অফার 20% অফ অন দিস প্রোডাক্ট, এই পণ্যের উপর আমরা 20% অফার দেই বা ছাড় দেই। কোনো কিছু থেকে পড়ে যাওয়া, দ্য বই ফেল অফ দ্য ট্রি, বালকটি গাছ থেকে পড়ে গেল। দ্য বই ফেল অফ দ্য ট্রি, পড়ে যাওয়া ইংরেজি কিন্তু ফল, কিন্তু এটা পাস্ট ফর্ম হয়েছে। দ্য বই ফেল, দ্য বই ফেল অফ দ্য ট্রি, গাছ, ছেলেটি গাছ থেকে পড়ে গেল, ছেলেটি গাছ থেকে পড়ে গেল, তার মানে এটা পাস্ট ফর্ম না? ফার্স্টে আছে, এই যে দেখেন ফলটা ফেল হয়ে গেছে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনার প্রত্যেকটা বাক্য, আমার কথা মনোযোগ দিয়ে বুঝছেন, শুধু আপনার প্রিপোজিশন প্র্যাকটিস করতেছেন, শুধু প্রিপোজিশন প্র্যাকটিস করলে হবে না, আপনার প্রত্যেকটা বাক্য দেখবেন কোন বাক্যটা কোন টেন্সে আছে, কোন সেন্সে আছে, বুঝছেন? তাইলে এতে করে আপনাদের হচ্ছে যে মানে বহু লাভ হবে, বহু অ্যাঙ্গেলে লাভ হবে, দ্বিগুণ দ্বিগুণ লাভ হবে যদি আপনারা বুঝে বুঝে প্র্যাকটিসটা করেন। এই যে দেখেন, এরপরে এই সেন্টেন্সটা আছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে, বুঝতে পারছেন? সো এভাবে কারণ এইটা আছে প্রেজেন্ট পারফেক্টে। সো আপনারা এই জিনিসগুলো বুঝবেন, তাহলে টেন্সটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তারপর হচ্ছে টু এর ব্যবহার, এটা আপনারা জানেন, কোন নির্দিষ্ট দিক বোঝাতে, উই আর গোয়িং টু স্কুল, এটা তো জানেনই। তারপর পরিমাণ নির্দেশ করতে, ইট ইজ 4 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চি, অর্থাৎ 4 সেন্টিমিটারে 1 ইঞ্চি হয়। তারপর হচ্ছে পর্যন্ত বোঝাতে, যেমন দে আর ওয়াকিং রেস্টলেসলি ফ্রম ডাউন টু ডাস্ক, তাইলে ডন হচ্ছে ভোর আর ডাস্ক হচ্ছে গোধূলি বা সন্ধ্যা। তাইলে হচ্ছে যে তারা বিরামহীনভাবে বা একটানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, মানে ক্লান্ত না হয়ে আর কি, বা বিশ্রাম না নিয়াই। দে আর ওয়াকিং রেস্টলেসলি ফ্রম ডন টু ডাস্ক, তারা বিরামহীনভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তারপর যে টুয়ার্ডস এর একটা ব্যবহার দেখছিলাম, কোনো কিছু দিকে বোঝাতে বা অনির্দিষ্ট দিক আর কি, কোন অনির্দিষ্ট দিক বোঝাতে টুয়ার্ডস। তাহলে আপনাদেরকে এই টুয়ার্ডস এর পার্থক্যটা বলছিলাম না দু একটা ক্লাসে, মনে আছে কারোর? যে টু হচ্ছে, ধরেন আমি স্কুলে যাচ্ছি তখন টু, আম গোয়িং টু স্কুল, এটা অর্থ আমি স্কুলে যাচ্ছি। কিন্তু টুয়ার্ডস অর্থ যাচ্ছি কিন্তু অনির্দিষ্ট দিক, ধরেন আমি স্কুলের দিকে গিয়ে আমি মাঠেও যাইতে পারি, কিংবা চা স্টলে গিয়া ধরেন যে চাও খাইতে পারি, বুঝছেন? টু স্কুল মানে আমি স্কুলে যাবো, টুয়ার্ডস স্কুল মানে স্কুলের দিকে যাচ্ছি, স্কুলের দিকে গিয়ে স্কুলও যাইতে পারি কিংবা আমার নানার বাড়িতেও যাইতে পারি। সো টুয়ার্ডস এর ব্যবহার কোনো অনির্দিষ্ট দিকে গন্তব্য বোঝাতে, উই আর গোয়িং টুয়ার্ডস স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। ইট ডাজন্ট মিন দ্যাট উই আর গোয়িং টু স্কুল। It can be we'll go to our grandparents home. তারপর হচ্ছে কোন নির্দিষ্ট দিককে বোঝাতে, এর হচ্ছে লক্ষ্য অর্জন করা বোঝাতে। মাই হ্যান্ডসাম স্যালারি ইজ ওয়েল এনাফ টুয়ার্ডস মেইনটেনিং মাই ফ্যামিলি,
আমার এই ভালো বেতন আমার সংসার চালানোর জন্য যথেষ্ট। লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস। তারপরে আপ টু পর্যন্ত, এটা তো জানেনই, কোনো কিছুর সীমা পর্যন্ত বোঝায়। যেমন আউল গো আপ টু ঢাকা, আমি ঢাকা পর্যন্ত যাব। যেমন উই উই অফার আপ টু 20% অফ অন দিস প্রোডাক্ট। হ্যাঁ, আমরা এই প্রোডাক্টের উপর 50% পর্যন্ত ডিসকাউন্ট দেই। তাইলে এই পর্যন্ত বোঝাতে হচ্ছে আপ টু। তারপর আপ কোনো কিছুর উপর বোঝাতে, উপর আছে বোঝাতে। দ্য ভিলেজ জুলাইপাড়া ইজ ভেরি আপ দ্য হিল। জুলাইপাড়া গ্রামটি পাহাড় থেকে অনেক উঁচুতে। তার আপনের ব্যবহার কোনো কিছুর উপর ভিত্তি করে বোঝাতে। যেমন আই কান্ট সে এনিথিং ডিপেন্ডিং আপন ইউ। আমি তোমার উপর ভিত্তি করে কোনো কিছু বলতে পারি না। আই কান্ট সে এনিথিং ডিপেন্ডিং আপন ইউ। আই কান্ট সে এনিথিং ডিপেন্ডিং আপন ইউ। কোনো কিছুর উপর ভিত্তি করে, কোনো কিছুর উপর ভিত্তি করা বুঝিতে আমরা আপন ইউজ করব। তারপর হচ্ছে আন্ডার। তাহলে আন্ডারের ব্যবহার আপনারা জানেন নিচে বুঝাইতে, কোনো কিছুর নিচে বোঝাতে। দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। কুকুরটি গাছের নিচে ঘুমাচ্ছে। কুকুরটি গাছের নিচে ঘুমাচ্ছে। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলেন, জুনাইদ বাদে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি ইজ ইজ না হয়, যদি এখানে ওয়াজ হইতো, মহসিন আর জুনাইদ বাদে অন্য কি বলেন? তাহলে এটা কোন টেন্স হইতো? এই ইজের জায়গায় যদি ওয়াজ হইতো, ইজটা উইঠা, তাহলে কোন টেন্স হইতো এটা? পাস্ট কন্টিনিউয়াস। জি, বুঝি নাই ভাই। ইজের জায়গায় যদি ওয়াজ থাকতো, মানে ইজটা উইটা ওয়াজ হইলে কি হইতো? কন্টিনিউয়াস। রাইট, পাস্ট কন্টিনিউয়াস। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে নিয়ন্ত্রণে বা অধীনে থাকা বোঝাতে। তুমি তোমার শিক্ষকের অধীনে পড়ালেখা করতেছো। তাহলে ইউ আর স্টাডিং আন্ডার ইউর টিচার। ইউ আর স্টাডিং আন্ডার ইউর টিচার। তুমি তোমার শিক্ষকের অধীনে পড়াশোনা করতেছো। আন্ডার দ্বারা কিন্তু অধীনও বোঝায়, এটাও কিন্তু একটা কমন। তারপর হচ্ছে কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে। যেমন ন্যাশনাল আইডি কার্ড ইজেন্ট অ্যালাউড ফর ইউ এজ ইউ আর আন্ডার 18 ইয়ার্স। জাতীয় পরিচয়পত্র তোমার জন্য প্রযোজ্য নয় যেহেতু তোমার বয়স 18-এর নিচে। তারপর হচ্ছে উইদিন, কোনো সময়ের মধ্যে বোঝাতে। আম কামিং উইদিন 20 মিনিটস। আমি 20 মিনিটের ভিতর আসতেছি। আম কামিং উইদিন 20 মিনিটস। আমি 20 মিনিটের ভিতর আসতেছি। উইদাউট তো আপনারা জানেন যে ছাড়া বা ব্যতীত। আই কান্ট থিঙ্ক এনিমোর উইদাউট ইউ। আমি তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। আই কান্ট থিঙ্ক এনিমোর উইদাউট ইউ। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তারপর হচ্ছে ফ্রম জানেন হতে বা থেকে। ফ্রম হতে বা থেকে। যেমন আম ফ্রম নবীনগর। আমি নবীনগর থেকে এসেছি। আমি নবীনগর থেকে এসেছি। আম ফ্রম নবীনগর। আমি নবীনগর থেকে এসেছি। তারপর হচ্ছে অফ এর ব্যবহার। দ্য লাস্ট ওয়ান ইজ অফ। সো দ্য ইউসেস অফ ইজ কারো অধিকারে আছে বোঝাতে। যেমন এই সম্পত্তি 5 ভাইয়ের। এই সম্পত্তি 5 ভাইয়ের। সো 5 ভাইয়ের অধিকারে আছে। সো এই ক্ষেত্রে উই উইল ইউজ অফ এজ আ প্রিপোজিশন। দিস প্রপার্টি ইজ অফ 5 ব্রাদার্স। দিস প্রপার্টি ইজ অফ 5 ব্রাদার্স। এই প্রপার্টিটি 5 ভাইয়ের, বা এই সম্পত্তি 5 ভাইয়ের। বয়স বা গুণ বোঝাতে। হি ইজ আ বয় অফ 15। ছেলেটির বয়স 15 বছর। হি ইজ আ বয় অফ 15। তাহলে বয়স বা গুণ বোঝাতে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করব। এখন দেখেন, একটু এটা অনেক সহজ হয়ে যাবে আশা করি। বোঝা যাচ্ছে সব? পুরা স্ক্রিন? জি স্যার। এটা দেখেন, এটা কি বিড়াল নাকি পাখি? এটা তো একটা বিড়াল, খ্যাট, তারপর এখানে পাখি আছে একটা। আচ্ছা ঠিক আছে, তো ওকে। এইটা ধরেন একটা ক্যাট। এটা একটা বক্স। এটা বক্স না? এটা বক্স না? এটা Yes, sir. এটা বক্স না? ওকে। এখন দেখেন একটা বিড়াল, লেজটা দেখা যাচ্ছে। এই এটা কোথায় আছে দেখেন, এই বিড়ালটা কোথায় আছে এখন? বক্সের নিচে। 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 এই যে দেখেন, নিচে মানে কি? আন্ডার। আন্ডার। তাহলে আন্ডার। যদি আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করে দিলে, কেউ একটু ট্রাই করবেন? The cat is under the box. ইয়েস জুনাইদ, অ্যাবসলিউটলি রাইট। Thank you. দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বক্স। অর্থাৎ বিড়ালটি বক্সের নিচে আছে।
তারপর দেখেন এটা একটা পাখি বা বার্ড। তাহলে পাখিটা কোথায় আছে, পাখিটার অবস্থান কি বলেন তো? স্যার মাঝখানে মানে বিটুইনে আছে। মাঝখানে। তাইলে কয়টা জিনিসের মাঝখানে আছে পাখিটা? দুইটা স্যার জিনিসের। দুইটা দুইটা জিনিসের আগে। বক্সের। হ্যাঁ, আমি এর আগে বলছিলাম না যে দুইয়ের মাঝ হলে বিটুইন। সো পাখিটি হচ্ছে দুইটা বক্সের মাঝখানে আছে, তার মানে বিটুইন। তাইলে আমরা বলতে পারি যে দিস বার্ড ইজ বিটুইন টু বক্সেস। তাহলে বিটুইন দ্বারা হচ্ছে মাঝে, কিসের মাঝে? দুইয়ের মাঝে। তারপরে দেখেন এই বিড়ালটা কোথায় আছে? পাশে আছে। বক্সের পাশে পাশে। আছে। সো বাই দ্বারা আমরা পাশেও বোঝাই, বুঝছেন? বাই দ্বারা পাশেও বোঝাই। সো বিড়ালটি পাশে আছে। তাহলে এটাও সেম বাক্য একটা সেন্টেন্স মেক করতে পারি, দিস দিস ক্যাট ইজ বাই দ্য বক্স। তারপর দেখেন এই বিড়ালটা কোথায় আছে? বক্সের এটা হচ্ছে পাশেই আছে। এটাও বক্সের পাশে আছে বা পার্শ্ববর্তীতে আছে, আশেপাশে আছে, সামথিং লাইক দ্যাট আর কি। নেক্সট টু দ্বারা হচ্ছে যে পাশে বা পরে বোঝাই, বুঝছেন? পাশে বা পরে। সো এই বিড়ালটি দেন বক্সটার পরে বা বক্সটার পাশে আছে না? ইয়েস সো স্যার। এই জন্য নেক্সট টু দ্য দিস ক্যাট ইজ নেক্সট টু দ্য বক্স। এই বিড়ালটি বক্সটির পরে আছে বা পাশে আছে। তারপর দেখেন এই পাখিটা এখন কোন অবস্থায় আছে এবং কোথায় আছে? স্যার উপরে পাখিটা আছে। বক্সের উপরে চলমান অবস্থায় আছে। পাখিটা বক্সের উপর দিয়ে চলমান গতিশীল অবস্থায় আছে না, মানে উড়ে যাচ্ছে না বক্সের উপর দিয়ে। ইয়েস স্যার। সো আমরা কি দেখছিলাম যে কোনো কিছুর উপর দিয়ে মানে চলে যাওয়া গতিশীল অবস্থা থাকলে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? ওভার। ওভার। তাইলে কি হচ্ছে? দা দা বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য বক্স। দা বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য বক্স। পাখিটি বক্সের উপর দিয়ে উড়ে যাচ্ছে, ঠিক কি না? ইয়েস স্যার। ওকে। তাইলে হচ্ছে এখন এখন এই পাখিটি কোন অবস্থায় আছে এই বক্সে? স্যার এই বক্সের উপরে স্থিতিশীল অবস্থায় আছে। উপরে মানে লাগানো অবস্থায় আছে, তাই না? তাইলে ইয়েস আমরা স্যার। কি বলছিলাম যে কোনো কিছু লাগানো অবস্থায় থাকলে আমরা কি কোন প্রিপোজিশন ইউজ করব? অন। অন ইউজ করব। তাইলে এই পাখিটি বক্সের উপর লাগানো আছে, তাইলে আমরা বলতে পারি দ্য বার্ড ইজ অন দ্য বক্স। দ্য বার্ড ইজ অন দ্য বক্স। পাখিটি বক্সটিতে বসে আছে, দাঁড়িয়ে আছে বা বক্সের উপরে আছে আর কি। তাইলে দেখেন এই এখন দেখেন এই বিড়ালটা কোথায় আছে? বক্সটির সামনে আছে, সামনে যার আছে। কারণে এখানে লেখা আছে তাইলে আমি front। বলছিলাম না ইন ফ্রন্ট অর্থ সামনে। তাইলে এখন পাখিটি বা বিড়ালটি হচ্ছে বক্সের সামনে আছে। তাইলে দ্য ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। বিড়ালটি বক্সের সামনে আছে। এখন এটাতে দেখেন কোথায় আছে? বিড়ালটা কোথায় আছে? ভিতরে। ভিতরে আছে। বিড়ালটা ভিতরে আছে। মাথাটা বের করে রাখছে আমরা দেখার জন্য। মাথাটা বের না করলে কিন্তু আমরা বুঝবো না যে কোথায় আছে। তো বিড়ালটি ভিতরে আছে। সো ভিতরে থাকলে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? ইন। ইন। ভিতরে থাকলে প্রিপোজিশন ইন ইউজ করতে হবে। সো তাইলে একটা বাক্য যদি দেই, দা দা ক্যাট ইজ ইন দা বক্স। বিড়ালটি বক্সের ভিতর আছে। এই এই চিত্রের মধ্যে বিড়ালটি কোথায় আছে? পিছনে আছে। বক্সটির পিছনে আছে। পিছনে আছে। তাইলে বাহিন্ড অর্থ কি? পিছনে। পিছনে। তাহলে আমরা কোনো কিছু পিছনে আছে বুঝাইতে বাহিন্ড ইউজ করব। যেমন দ্য ক্যাট ইজ অথবা দিস ক্যাট ইজ বিহাইন্ড দ্য বক্স। এই বিড়ালটি বক্সের পিছনে আছে। ওকে, এখন আরেকটা দেখেন, এটা দিয়ে আমরা শেষ করতেছি। এইটা I'll make you puzzled here. I think someone knows it well or will know it well. ওকে, এইখানে দেখেন ইউ আর অন আ বাস, ইউ আর ইন। এখানে হচ্ছে অন আর এখানে হচ্ছে ইন। সো দেখেন এগুলার মানে হচ্ছে যে এগুলার সাথে প্রিপোজিশন অন বসবে, আর এগুলার সাথে প্রিপোজিশন ইন বসবে, এগুলোর সাথে প্রিপোজিশন অন বসবে। এখন নাও মাই কোয়েশ্চেন ইজ, এখানে কেন অন মানে এগুলার সাথে কেন অন বসবে, এগুলার সাথে কেন ইন বসবে? আর কেননা এখানে গাড়ি, তারপরে ট্যাক্সি, তারপরে হেলিকপ্টার, এরপরে ট্রাকের ভিতরে যেহেতু আমরা থাকি, যার কারণে এখানে ইন ইউজ হয়েছে। আর অন হচ্ছে যেমন আমরা বাসের উপরে বাস মানে যাত্রীরা হচ্ছে সিটের উপরে থাকে, এরপরে প্লেন উপরে চলে, ট্রেন, রেল ট্রেকের উপরে চলে, শিপ পানির উপরে চলে, আর সাইকেলের উপরে মানুষ চলে। এই ওকে, জন্য আর আর কারোর কোনো অভিমত আছে যে কেন এই সাইডে অন হয়েছে, কেন স্যার, ওই সাইডে ইন হয়েছে? স্যার আমি বলি, বলেন। এটা হচ্ছে বাস, ট্রেন, প্লেন, শিপ, বাইক, এগুলোতে হচ্ছে আমরা ভিতরে চলাচল করতে পারি। আর
কার, ট্যাক্সি, হেলিকপ্টার বা ট্রাক এগুলোর ভিতরে আমরা চলাচল করতে পারি না, যে কোনো একটা সিটে থাকা লাগে। হুম, ওকে। আর আর কারোর কোনো অভিমত আছে নাকি ওনাদের সাথে একমত সবাই? সবাই কি সবাই কি এটার সাথে একমত নাকি কারোর কোনো অন্য কোনো অভিমত আছে? অন্য কোনো মত কিন্তু সবাই তো কারণটা বুঝতেছি না। ওকে, এইটাই রাইট। জুনাইদ এবং মহসিন যেটা বলছে এইটাই রাইট। দেখেন, আপনারা নিজে একটু ভাবেন। এইখানে যে ভেহিকল গুলো দেওয়া আছে এগুলাতে কিন্তু আপনি কিন্তু ভিতরে চলাচল করতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন, তাই না? শুইতে পারবেন, ঘুমাইতে পারবেন, বসতে পারবেন। আর সাইকেলের উপর আছে। এইজন্য এগুলার ক্ষেত্রে হচ্ছে প্রিভিলেজ অন হয়। আর এগুলা দেখেন সম্পূর্ণ ভিন্ন। আপনি কি কারের ভিতর কি হাঁটাচলা করতে পারবেন? পারবেন না। ভিতর কোনো ঢুইকা বইসা যাইতে হবে। ট্যাক্সি আর কার প্রায় তো সেম। তারপর হেলিকপ্টারও তাই। আপনি কোনো রুমে ওখানে মাঞ্জা মাইরা বইসা থাকতে পারবেন। কিন্তু ওখানে হাঁটাচলা করতে পারবেন না। তারপর ট্রাক। ট্রাক তো হচ্ছে মেইনলি হচ্ছে যে আ মালামাল ক্যারি করে, হ্যাঁ? আর সামনের জায়গাটা আপনি হাঁটাচলা করতে পারবেন না। সো এইজন্য ট্রাকের সাথেও ইন হইছে। সো এইটাই, এখানে আর কিছু বোঝানোর নাই। আ মুদ্রা কথা হচ্ছে যে, যেই ভেহিকল গুলাতে আপনি হাঁটাচলা করতে পারবেন, সেগুলোর আগে প্রিপোজিশন অন হবে। আর যেই ভেহিকল বা যে যানবাহনগুলোর ভিতর আপনি হাঁটাচলা করতে পারবেন না, মাঞ্জা মাইরা বইসা থাকতে হবে, সেগুলোর আগে প্রিপোজিশন ইন হবে। মনে থাকবে? জি স্যার। এগুলো ইয়া আপনি একটু স্যার। দেইখা নিয়েন আর ব্যবহার করার সময় এটা মাথায় রেখে অন এবং ইউজ করবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা অনেক লেংথি হয়ে গেছে। আমারও কিছু করার ছিল না। কারণ আজকে প্রিপোজিশন অনেক বেশি নিয়ে আসছিলাম এবং হচ্ছে যে একেকটার একাধিক ব্যবহার ছিল। যার কারণে ক্লাসটা অনেক লেংথি হয়ে গেছে। সো ঠিক আছে, আজকের উপস্থিতি আ গত গত ক্লাসের তুলনায় ভালো ছিল, গত দিনের তুলনায়। কিন্তু ১ম দিনের তুলনায় খারাপ এখনো। হ্যাঁ, ১ম দিনের তুলনায় এখনো উপস্থিতি খারাপ। আশা করি আপনারা যারা আছেন নিয়মিত উপস্থিত হবেন, বাকিরাও হবে। সো এই হচ্ছে আমার কথা। আর সবাই প্র্যাকটিস করেন কনজুগেশন অফ ভার্ব, যে ভার্বের পিডিএফটা আমি দিয়েছি এগুলা সবগুলা মুখস্থ করে ফেলেন খুব সুন্দরভাবে, দ্রুত গতিতে। আর যা পড়াইছি সবগুলো আপনি প্র্যাকটিস করেন। কারণ ১-২টা ক্লাস পরেই আমরা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করব। এই সবগুলা টপিক বা এই যে বেসিক গ্রামার যেগুলো পড়াইছি এগুলো সম্বন্ধে আমরা স্পিকিং প্র্যাকটিস করব। সো সবাই প্র্যাকটিসটা করেন, হ্যাঁ? সো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।